বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আমি নবম দশম শ্রেণীর কবিতা অংশ থেকে কপোতক্ষ নদ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি কপোতক্ষ নদ কবিতার মূল বক্তব্যটা আলোচনা করব। এরপরে কবি পরিচিতি, এরপরে শব্দার্থ, এরপরে কবিতার আশা করি একজন ছাত্র এবং ছাত্রী যদি আমার লেকচারটা শোনে, হয়তোবা সে না পড়লেও কিছু হলেও লিখতে পারবে। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমার লেকচারটা যখনই শুনবে আমার কাছে বই রাখবে। তোমরা সবাই জানো কপোতক্ষ নদ চতুর্দশ পদী একটি কবিতা। এ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশ পদী কবিতা কাব্যগ্রন্থ থেকে লওয়া হয়েছে। এ কবিতাটি লেখার পিছনে বিরাট একটি ইতিহাস রয়েছে, যে ইতিহাস খুবই হৃদয় বিদারক, যে ইতিহাস কবিকে কাঁদিয়েছে। আমরা সবাই জানি মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে পড়াশোনা করেছে। হিন্দু কলেজে যখন পড়াশোনা করেন তখন তার এক বন্ধু, সে ছিল খ্রিস্টান, তার সাথে পরিচয়ের হৃদ্যতা সখ্যতা এত বেড়ে যায়, শেষ পর্যন্ত মধুসূদন দত্ত উচ্চ শিক্ষা করার পরে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। আমরা সবাই জানি মুসলমানদের নামের পূর্বে মোহাম্মদ বসে, হিন্দুদের নামের পূর্বে শ্রী বসে, এরকম যারা খ্রিস্টান তাদের নামের পূর্বে মাইকেল বসে। আমাদের মধুসূদন দত্তের নামের পূর্বে যে মাইকেল বসানো হয়েছে, এর পিছনে বিরাট একটি হিস্টোরি জড়িত রয়েছে। আমরা সবাই জানি, ইতিহাস থেকে জানতে পেরেছি, বাংলা সাহিত্যের মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার জন্ম। তিনি জমিদার তথা রাজ পরিবারে তার জন্ম। তিনি এত উচ্চ বংশের ছেলে ছিলেন, তখনকার যশোরের সাগরদাড়ি গ্রামে যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি ছিল টমটম। ওই গাড়িতে যখন সে চলতেন তখন গাড়ির চালককে যখন টাকা দিতে, তখন মধুসূদন টাকা গুলি দিতেন। তখন চালক জিজ্ঞাসা করে, মধুসূদন তুমি টাকা গুলি দেও না কেন? তখন মধুসূদন দত্ত তার মুখ থেকে বলেছিলেন, রাজনারায়ণের ছেলে কোনোদিন টাকা গুলি দেয় না। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কিছুটা লাইভ বলার কারণ হলো কোন প্রেক্ষাপটে সে কপোতক্ষ নদ
লেখেন। মধুসূদন দত্ত খুব উচ্চবিলাসী ছিলেন, খুব বিলাসী পরিবারে তার জন্ম। কিন্তু তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে সনাতন ধর্ম তথা হিন্দু শাস্ত্র অনুযায়ী সে পিতামাতার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন এবং তিনি সেই বিলাসী পরিবারে জন্মগ্রহণ করেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে খুব দারিদ্র্যের মধ্যে পড়ে গেলেন। আমরা সবাই জানি দারিদ্র্য এমন একটা জিনিস, এটার সামনে সব তছনছ হয়ে যায়। যেমন আমাদের বাংলার মধ্যে একটা কথা আছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী বৌদ্ধময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। প্রিয় ছাত্র ছাত্রীরা, এই কথাটার মানে হলো মানুষের যখন পেটে ক্ষুধা থাকে, মানুষের যখন টাকার অভাব থাকে, তখন তার কাছে সেই পূর্ণিমা চাঁদের যে চাকচিক্য, পূর্ণিমা চাঁদের যে আলো, ওটাও তার কাছে নিরানন্দ, ওটাও মনে হয় তার কাছে সেই জলসানো রুটির মতো। যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত উচ্চ শিক্ষা করার পরে যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, তখনই তার জীবনে নেমে আসলো দুঃখ, কষ্ট, বাধা, বিপত্তি। মাইকেল ছাত্র জীবন থেকে পাশ্চাত্য শিক্ষার প্রতি দুর্বল ছিলেন তথা ইংরেজি ভাষার প্রতি দুর্বল ছিলেন, যার কারণে সে ইংরেজি ভাষাটাকে বেশি চর্চা করতেন। মাইকেল মধুসূদন দত্ত যখন পড়াশোনা করেন, তখন পত্রিকার পাতায় একবার একটা লেখা দেখেছিলেন যে ফ্রান্সের কবি এলিয়ট একটা কবিতার জন্যে ওই দেশের সরকারের পক্ষ থেকে যে সম্মানী পেয়েছেন, অনেক সম্মানে, ওই পত্রিকার বিজ্ঞাপনের কাঠি মধুসূদন দত্ত সংরক্ষিত রেখেছিলেন। মধুসূদন দত্তের খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে যখন তার বিপর্যয় হয়ে গেল, তার জীবনে আর একটা বিপর্যয় ঘটে গেল। তিনি একটি মেয়েকে ভালোবাসতেন, হিন্দু মেয়েকে। নামটা আমার এই মুহূর্তে মনে না পড়লেও হয়তো বা রেবেকা। এই রেবেকাকে সে ভালোবাসতেন, রেবেকাও মধুসূদন দত্তকে ভালোবাসতেন। মধুসূদন দত্ত যখন ধর্মান্তরিত হলেন, তখন তার প্রিয়া মানে তার প্রেমিকা তাকে বলেছিলেন, তুমি যদি আমাকে এখন বিবাহ করো আমি রাজি আছি, নচেত পরে কিন্তু ঝামেলায় পড়তে হবে, কারণ হিন্দুদের নিয়ম হলো যাতে যাতে বিবাহ হয়। শেষ পর্যন্ত হয়তো বা মধুসূদন দত্ত এটাও মনে করেছেন চান্স ওয়ান, সুযোগ জীবনে বারবার আসে না। তখন মধুসূদন দত্ত রেবেকাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তার জীবনে দেখা দিল অর্থ কষ্ট, গ্রামের ভাষায় যেটাকে বলে লাইফ কিসকো কাহাতে হয়। এই মধুসূদন দত্ত তখন সেই পত্রিকার কাঠি অনুযায়ী ফ্রান্সে চলে গেলেন। ফ্রান্সে যে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি কবিতা লিখব। বাঙালি মানুষ তো, তার মধ্যে হয়তো বা কিছুটা লোভ ছিল। প্রথমে তিনি কবিতা লেখার চিন্তা করে পরে আবার চিন্তা করলে একটা কবিতা লেখে যে সম্মানই পাবো, তার চেয়ে একটা কবিতার বই লেখে। তখন সে ৩০০ পৃষ্ঠার একটি কবিতার বই লিখলেন, দি ক্যাপটিভ লেডি। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি কিন্তু কপোতাক্ষ নদের মূল কথাটা বলার প্রসঙ্গে যে ঘটনাটা সম্পৃক্ত সেটা তোমাদের সামনে বলতে আছে।
তখন সে ফ্রান্সে যে দি ক্যাপটিভ অফ লেডি নামে 300 পৃষ্ঠার একটি কবিতার বই লিখলেন। হয়তোবা তার মনে ছিল যে আমাদের দেশের যারা নাট্যকার কবি, সাপোজ মনে করেন আমাদের দেশের হুমায়ুন আহমেদের মতোই একজন কথাশিল্পী, যার বই বাজারে ছাড়লেই বই আর খুঁজে পাওয়া যায় না, এত তার বই চলে। যেমন হুমায়ুন আহমেদের হিমু বইটা খুব হিট। দেখ, সেদিকে আমি আর যাচ্ছি না। মাইকেল মধুসূদন দত্ত দি ক্যাপটিভ লেডি লেখার পরে, বাজারে ছাড়ার পরে দেখলো তার বই পাঠকের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, একটা বই চলে না। একটা কথা মনে রাখবেন, মানুষের যখন দুঃখ আসে, সকল দিক থেকে দুঃখ আসে। এর মধ্যে তার জীবনে আর একটা বিষাদময় ঘটনা ঘটে গেল। সে যে মেয়েকে বিবাহ করেছিলেন রেবেকা, সে আবার ফ্রান্সের একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার পরে মাইকেল মধুসূদন দত্ত খুব অ্যাবনর্মাল মতো হয়ে গেল। অনেক দিন পর সে আবার একটা খ্রিস্টান মেয়েকে বিবাহ করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় সেও আবার তাকে ডিভোর্স করে চলে যায়। এখন মাইকেল মধুসূদন দত্তের দি ক্যাপটিভ লেডি না চলার পরে তার অর্থনীতি, তার স্বাস্থ্য, তার মানসিক এত দুর্বল হয়েছিল যেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মানুষের যখন দুঃখ আসে, কষ্ট আসে, বিপদ আসে, তখনই কিন্তু পিছনের স্মৃতি মনে পড়ে, হায়রে আমার এত সুন্দর লাইফ ছিল, এত সুন্দর জমিদারি স্পট ছিল, আজকের আমি পথের ভিখারি হলাম, আজকের আমি এত কষ্টের মধ্যে কেন। তখন কিন্তু মানুষ সেই পুরো খোঁজ করে, কারণটা খোঁজ করে। তখন মাইকেল মধুসূদন দত্ত কবিতার মধ্যে আছে ভ্রান্তির ছলনে। ওখানে মাইকেল মধুসূদন দত্ত তখন মনে মনে ভাবলেন, হায়রে আমি তো মনে হয় একটা ভুল করেছি। আমি আমার মাতৃভাষাকে পরিহার করে পাশ্চাত্য তথা ইংরেজি ভাষায় কবিতার বই লিখেছিলাম। হয়তো বা এই জন্যে আমার বইটা চলে না। এই ভুল যখন বুঝতে পারলেন, তখন তার হৃদয় পটে সেই যশোরের সাগরদারি কপোতক্ষ নদের কথা তার বারবার মনে পড়ে। ওই কপোতক্ষ নদের কাছেই তিনি শৈশব এবং কৈশোর কাটিয়েছেন। ওই কপোতক্ষ নদকে কেন্দ্র করেই তার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। তখন সে প্রবাস জীবনে ফ্রান্সে বসে কপোতক্ষের প্রেমে পড়ে, কপোতক্ষের স্মৃতিকে সামনে রেখে মাতৃভাষা তথা বাংলা ভাষায় কপোতক্ষ কবিতা লেখে। এই কবিতাটি লেখার পরে সে বাজারে যখন কপোতক্ষ নদ ছাড়া হলো, সে অনেক বিখ্যাত হলেন, অনেক ফেমাস হলেন, তার কবিতার বই অনেক চলল। এখন সবাই বাংলা সাহিত্যের কাব্যিক অঙ্গনে মধুসূদন দত্তকে চিন্তা করে চলে। এই মাইকেল মধুসূদন দত্ত তারপরে মাতৃভাষায় সম্পৃক্ত হয়ে মহাকাব্য মেঘনাদ বধ কাব্য লেখেন। এই মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এই মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। এই মাইকেল মধুসূদন দত্ত দুজন স্ত্রী ছিল, প্রথম জন রেবেকা, তারপরের জন হেনরিয়েট। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের কাব্যিক অঙ্গনে সাহিত্যের সম্রাট হিসাবে পরিচিত ছিলেন। তিনি সাহিত্যের সম্রাট এই জন্যে বলা হয়, তিনি বাংলা সাহিত্যে প্রথম তিনি সনেট 14 লাইন বিশিষ্ট কবিতা তিনি প্রথম লেখেন। এই সনেটের দুটি অংশ রয়েছে, অষ্টক এবং ষষ্ঠক। অষ্টক বলতে বোঝানো হয়
লাইন বিশিষ্ট কবিতার প্রথম 8 লাইনকে অষ্টক বলে, 14 লাইন বিশিষ্ট কবিতার শেষ 6 লাইনকে ষঠকও বলে, ষষ্ঠকও বলে। অষ্টকে ভাবের পরিবর্তনা থাকে, ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিত্র অক্ষরের জনক ছিলেন। এই মাইকেল মধুসূদন দত্ত যতগুলো কাব্যগ্রন্থ লিখেছেন তার মধ্যে মেঘনাদ বধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব তাকে অনেক ফেমাস করেছে। প্রিয় ছাত্র ছাত্রীরা, এই মাইকেল মধুসূদন দত্ত যত নাটক গ্রন্থ লিখেছেন তার মধ্যে কৃষ্ণকুমারী, পদ্মাবতী এটাও তাকে বিখ্যাত করেছে। এবং তিনি প্রহসন, হাস্যরস বিষয়ে 2টি বই লিখেছেন, বুড়ো শালিকের ঘাড়েরও একি কি বলে সভ্য। প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আমি কপোতক্ষ নদের লাইনগুলো বুঝাবো না, আজকে শুধুমাত্র কপোতক্ষ নদে আনুষঙ্গিক বিষয়গুলো বলবো। এখানে প্রথমেই আমাদের জানতে হবে কপোতক্ষ কোথায় অবস্থিত। কপোতক্ষ যশোরের সাগরদাড়ি গ্রাম থেকে প্রবাহিত হয়েছে। এরপরে কবিতার মধ্যে এখানে একটা শব্দ আছে সতত, মানে সর্বদা। এরপরে এখানে শব্দ আছে বিরলে, মানে একান্ত নিরিহ। এরপরে একটা শব্দ আছে ভ্রান্তির ছলনে, ভুলবশত। এরপরে একটা শব্দ আছে দিশার স্বপ্ন, মানে রাতের স্বপ্ন। এরপরে একটা শব্দ আছে বাড়ি রূপকর, অর্থাৎ রাজাকে প্রজা যেরকম কর দেয় তেমনিভাবে আমাদের কপোতক্ষ নদ সাগরকে পানি দিয়ে কর দিয়েছে। এরপরে এখানে একটা প্রশ্ন আছে, কপোতক্ষ নদকে কবি সেই দুগ্ধসতী মায়ের সাথে তুলনা করে বলেছেন, কপোতক্ষ নদের পানি তাকে এমন তৃষ্ণা মিটিয়েছে, এমন আনন্দ দিয়েছে, একটা শিশুকে তার মা দুধ পান করিয়ে যেরকম আনন্দ দেয়, তৃপ্তি দেয়, কপোতক্ষ নদের পানি পান করো কবির এরকম তৃষ্ণা মিটিয়েছে। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষটা মাতৃভাষায় সম্পৃক্ত হয়ে, মাতৃভাষার প্রতি দুর্বল হয়ে যখন তিনি কপোতক্ষ নদ লিখলেন, মেঘনাদ বধ কাব্য লিখলেন, বীরাঙ্গনা কাব্য লিখলেন, হরজাঙ্গনা কাব্য লিখলেন, যত কিছু লিখলেন, তখন তিনি তার এই লেখাগুলো পাঠকের কাছে নন্দিত হয়েছিল। এর পিছনে কারণ হলো তিনি মাতৃভাষাকে বয়কট করে নেয়, মাতৃভাষাকে তিনি রিসিভ করেছেন। এই জন্যই আমরা কপোতক্ষ নদ কবিতার মধ্যে তিনি বারবারই খুব আক্ষেপ করে বলেছেন, সতত হে নদ মোর মনে পড়ে। অর্থাৎ বিদেশে যখন ছিল তখন তার কপোতক্ষ নদের কথা বারবার মনে পড়ত। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা কপোতক্ষ নদ থেকে যে মেসেজগুলো দিলাম হয়তোবা তোমরা অনেকেই পারবে, অনেকেই বুঝেছ, কিন্তু আমি কবিতার লাইনগুলো আর একটা লেকচারে দেব। আজকের আমি আবারও একটু প্রশ্নগুলো ভালো করে বলি। কপোতক্ষ নদ কবিতাটি চতুর্দশ পদী স্মৃতিচারণমূলক একটি কবিতা। এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভাষার প্রতি অনুরক্ত, স্বদেশ প্রেমে উদ্দীত হয়ে কপোতক্ষ নদ কবিতাটি লিখেছেন। এবং এই কপোতক্ষ নদ কবিতা লিখেছেন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। এই কপোতক্ষ নদ কবিতাটা লেখার পিছনে তার যে হিস্টোরি আমি বলেছি, এটা খুবই দুঃখজনক। তিনি ফ্রান্সে যখন বসবাস করেছেন তখন তার অর্থ কষ্টটা এত ছিল, এক দারোয়ানের কাছ থেকে 10টা টাকা নিয়ে পানি পান করেছিলেন। হয়তোবা আমার কাছে মনে হচ্ছে সে প্রথম জীবনে বা জমিদারি জীবনে হয়তোবা সে একটু দাম্ভিকতা অর্জন করেছিলেন। যাই হোক, সাহিত্যের মধ্যে এরকম মারপেচ থাকে, এটা আমরা বলবো না। আজকের আমি কপোতক্ষ নদ কবিতার মধ্য থেকে যে আমি আলোচনা করলাম,
এখানে জ্ঞান এবং অনুধাবন এবং যে প্রশ্ন আছে, মূল কথাটা হলো মাইকেল মধুসূদন দত্ত বড় কবি হওয়ার জন্যে ইংরেজি ভাষায় যখন তিনি লেখালেখি শুরু করলেন, ইংরেজি ভাষায় যখন চর্চা শুরু করলেন, তখন তিনি বড় কবি হতে পারেনি। কিন্তু যখন তিনি বাংলা ভাষাকে লালন করে, মাতৃভাষাকে লালন করে যখন কবিতা লিখলেন, তখন তিনি কিন্তু সমাদৃত হলেন। আজকের আমাদের কপোতক্ষ নদ কবিতার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত যে কপোতক্ষকে নিয়ে স্মৃতি লিখেছেন, অনেক কিছু লিখেছেন। এর পিছনে কারণ হলো তিনি যখন ফ্রান্সে বসে দুঃখ কষ্টের মধ্যে ছিলেন, যখন তার সময়টা ভালো ছিল না, তখন কপোতক্ষ নদের কথা বারবার মনে পড়েছে এবং কপোতক্ষ নদের কথা মনে পড়ে, তাই তিনি প্রেমে মজে গিয়েছেন কবিতার মধ্যে বলা হয়েছে। যার কারণে তখন সে ভুল বুঝতে পেরে তখন মাতৃভাষায় কপোতক্ষ নদ লিখলেন, তখন তার এই কবিতাটি সমাদৃত হলেন। প্রিয় ছাত্র ছাত্রীরা, এই কপোতক্ষ নদ থেকে যে যে জ্ঞান অনুধাবন এবং এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে আমি এক নজরে বলে যাচ্ছি। কপোতক্ষ নদ চতুর্দশপদী স্মৃতিচারণমূলক কবিতা। কপোতক্ষ নদ কবিতার মধ্যে 14টি লাইন, এই জন্যই তাকে বলা হয় সনেট জাতীয় কবিতা। কপোতক্ষ নদ কবিতাটির মধ্যে মাইকেল মধুসূদন দত্তের শৈশব এবং কৈশোরের স্মৃতি আলোচনা করা হয়েছে। কপোতক্ষ নদ কবিতাটি কবি লিখেছেন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। কপোতক্ষ নদ প্রবাহিত হয়েছে যশোরের সাগরদাড়ি গ্রাম থেকে। এই কবিতার মধ্যে সনেটের কথা আছে। সনেট বলতে বোঝায় 14 লাইন বিশিষ্ট কবিতাকে সনেট বলে। সনেটের দুটি অংশ, অষ্টক এবং ষষ্ঠক। অষ্টক বলতে বোঝায় 14 লাইন বিশিষ্ট কবিতার প্রথম 8 লাইনকে অষ্টক বলে এবং অষ্টকে ভাবের পরিবর্তন থাকে। ষষ্ঠক বলতে বোঝায় 14 লাইন বিশিষ্ট কবিতা শেষ 6 লাইনকে ষষ্ঠক বলে। এই কপোতক্ষ নদ কবিতার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো বেশি আসে, এখানে বিরলে শব্দের অর্থ কি একান্ত নিরিবিলি, শতত শব্দের অর্থ কি সর্বদা, ভ্রান্তির ছলনে মানে ভুলবশত। এরপরে একটা প্রশ্ন এখানে বেশি দেখা যায়, কপোতক্ষ নদ কবিতার মধ্যে মাইকেল মধুসূদন দত্তের কোন কোন স্মৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের শৈশব এবং কৈশোরের স্মৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। কপোতক্ষ নদ কবিতার মাইকেল মধুসূদন দত্ত 1843 সালে ধর্মান্তরিত হয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্ত 1873 সালের 29শে জুন তিনি মৃত্যুবরণ করেন এবং তার জন্মটা কোনো বইতে 1824, কোনো বইতে 1825, কিন্তু তোমার বইতে যেটা লেখে রানিং পাঠ্য বইতে সেটাই তুমি লিখবে। প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আমি কপোতক্ষ নদ কবিতার আলোচনা করলাম। আমি সিদ্দিকী স্যার অফলাইন এবং অনলাইনে পড়াই। আমার একটা পাতা আছে সিদ্দিকী স্যার বাংলা এডুকেয়ার, এই পাতার মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তোমরা পড়লে যোগাযোগ করবে। আর আমার এখনও আমি নম্বরটা বলি, তোমরা অনলাইন অফলাইনে বাংলা পড়তে চাইলে এসএসসি এইচএসসি তোমরা যোগাযোগ করবে 01926919621। তোমরা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই কপোতক্ষ নদ কবিতার লাইনগুলো আমি আবার লাইভে ক্লাস নেব, ওখানে তোমরা পাবে। আজকের স্বল্প লেকচারই ভালো, বেশি বড় হলে ছাত্ররা দেখে না। এর পরবর্তীতে আমি কপোতক্ষ নদের লাইন ভিত্তিক ক্লাস দেব। আজকের আমার মূল ক্লাসটাই হলো কপোতক্ষ নদের মূল কথা। সবাই ভালো থাকো, সবাই ভালো জীবনযাপন করো, তোমাদের মেধা অনুযায়ী তোমরা যেন ভালো জায়গায় যেতে পারো, দোয়া চাই। আর সবসময় এই কথাটা মনে রাখবা, বি অ্যাফ্রেড অফ আল্লাহ। আসসালামু আলাইকুম।